যখন যাচ্ছি একজন ইন্সপেক্টর লেভেলের অফিসার ছিলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম সিএম ম্যাম কি আছেন, এই ধরনের কথা দুবার রিপিট করলাম। উনার যে উত্তর দেওয়ার টোনটা, বডি ল্যাঙ্গুয়েজটা আমাকে খারাপ লাগলো। আমি বললাম আপনি এরকম ভাবে বলছেন কেন, দুবার একবার আমি আরো দু একবার বললাম এরকম বলছেন কেন। উনি তখন বলছে জানতো এখান থেকে, জানতো এরকম ভাবে। তখন ওটাকে আমাকে ইগোতে লেগেছে, মানে আমার ব্যক্তিগত ইগো নয়, আমি একজন বিধায়ক হিসাবে আমার সাথে উনি যে আচরণটা করেছেন খারাপ লেগেছে। তারপরে এই কথাবার্তা, এবং আমি বলেছি ওনাকে, উনি বলতে হবে যে উনি এটা মানে এটা বলা ওনার উচিত হয়নি, নাহলে আমি গাড়ি ছড়াবো না। আমি গাড়ি ছড়াইনি। এরপরে অনেক অফিসার এসেছিলেন, অফিসারদের সামনে দাঁড়িয়ে ওই পুলিশের যিনি ইন্সপেক্টর ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে। যখন একজন এসি স্যার, একাধিক এসি স্যার ওখানে দাঁড়িয়ে আছেন, যখন ডিসি র্যাঙ্কের অফিসাররা ওখানে দাঁড়িয়ে আছে, তারা বলছে জিনিসটাকে ছোট করে নিন, আর আমি ডিসি স্যারদেরকে বলছি আপনারা এসে এটা বলছেন, আমাকে লজ্জা লাগছে, কারণ আপনাদের মধ্যে এত সিনিয়র অফিসার এই বিষয়টাকে নিয়ে বলার। তখনও ওই অফিসার ঔদ্ধত্য দেখিয়েছে, তিনি আমাকে জ্ঞান দিচ্ছেন কোথা পার্কিং জোন কোথা নো পার্কিং জোন জ্ঞান দিচ্ছে। যথেষ্ট আইন বুঝে চলি, আইনসভার একজন সদস্য, যেটা জানি না পুলিশদের কাছ থেকে প্রয়োজনে জিজ্ঞাসা করে নি এটা কি হতে পারে। আইন ভাঙি না আমি আমার গাড়িতে স্টিকার লাগানো নয়, দেখবেন ওই জন্য আমি গাড়ির ভিতরে ঢুকাইনি। আমার গাড়িতে ভেঙে দিয়েছিল তৃণমূলের লোকেরাই, ওই কাঁচ চেঞ্জ করিনি। আমি এখন ভাড়ার গাড়িতে চলি, যে গাড়িটাতে চড়ি এটা ভাড়ার গাড়ি। কখন গাড়ি নিয়ে নেবে, স্টিকার লাগা হলে আবার খুলে দিতে হবে, ওই জন্য স্টিকার না লাগানো গাড়ি আমি বাইরে রাখি। আইন বলছে, বিধানসভার সংসদ যে আইন আছে, স্টিকার ছাড়া, উইদাউট স্টিকার ছাড়া এমএলএদের গাড়ি ভিতরে ঢুকানো যাবে না। আমার গাড়িতে স্টিকার নয়, আমি রাখি না, আমি দূরে রাখি গাড়ি। তাহলে আমাকে উনি নো পার্কিং জোন শেখাবে? এটা উনি এখন ট্যাপে পড়ে গিয়েছেন, উনি পড়েছেন, উনাকে তো বাঁচতে হবে। সর্বোপরি একটা কথা বলি, আমি মিথ্যা কথা বলতে পারি, আমি ধরে নিলাম। ক্যামেরা ছিল তো। আমি মন্ত্রী মহাশয় আমাকে এখন ডেকে নিয়ে গেলেন অরূপ বাবু, আমি বললাম দেখুন ওনাকে ক্যামেরাটা চেক করে নিন, যদি আমি দোষী হই স্পিকার স্যার আমার বিরুদ্ধে যা রুল নিয়ে আসবে আমি মেনে নেবো। ক্যামেরাটা দিলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে, ক্যামেরা দেখাক না। শেষ প্রশ্ন, আপনি নিশ্চয়ই জানেন কালকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বারুইপুরের একটা কর্মসূচি ছিল, সেখানে আজ একেবারে শুভেন্দুর যেটা দাবি করছে শুভেন্দু অধিকারী, তার গাড়িতে হামলা করা হয়েছে, একাধিক বিজেপি বিধায়ককে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। আপনিও একজন আইএসএফ এর বিরোধী বিধায়ক, এই সমস্যার সম্মুখীন আপনাকেও হতে হয়, সেটা নিয়ে কি বলবেন? এই অভিজ্ঞতা আমার আছে। জাতীয় পতাকা তুলতে দেয়নি এই তৃণমূল দলের নেতারা। বারুইপুরের কি হয়েছে আমি জানি না, যতটুকু সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, আর বলছেন এটা দুর্গার বাইরে না, কিছু নয়। জাতীয় পতাকা তুলতে দেয়নি, আটকে দিয়েছিল আমাকে, কিন্তু আমাকে আটকে রাখতে পারেনি। আমি নিজে গিয়ে ওখানে জাতীয় পতাকা তুলে তারপরে এসেছি। 14ই আগস্ট রাত্রে 15 আগস্ট পালন করবে আমাদের ছেলেরা, যেগুলো সাজায় না সুন্দর করে গুছিয়ে, ভাঙচুর করে সব পানিতে ফেলে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের লোকেরা। ওখানে কি ঘটনা ঘটেছে আমি জানি না, কিন্তু আমার সাথে হয়েছে, এই অভিজ্ঞতা আমার আছে। যেটা পারে না এমন কোনো কাজ নাই। জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে, মধ্যখানে এসে এরা বন্ধ করে দিয়েছে। কত বড় অসভ্য বর্বর এরা, যে ভাই রাজনৈতিক মতপার্থক্য তোর সাথে আমার আছে, থাকতে পারে, দুর্গা প্রয়োজন আমাকে মেরে নে, জাতীয় সঙ্গীতটা শেষ হতে দে। মাঝপথে এরা বন্ধ করে দিয়েছে। আর শুভেন্দু বাবারা বড় বড় কথা বলছে, জ্ঞান দিচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি চিঠি করেছিলাম, দেশের প্রধানমন্ত্রীকে চিঠি করেছিলাম এই সমস্ত সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কই শুভেন্দু বাবারা তখন কথা বলেনি কেন? যদি সেই সময় কথা বলতো, নওশাদ সিদ্দিকীর সাথে যে অন্যায় হয়নি, শুধু নওশাদ সিদ্দিকী নয়, জাতীয় সঙ্গীত, জাতীয় দিবস, আমাদের প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস আমাকে ঠিকঠাক পালন করতে দেয়নি, এগুলো অন্যায় হচ্ছে, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিত, হয়তো বারুইপুরের দিনটা শুভেন্দু বাবু দেখতে হতো না। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আমার এলাকার ডেভেলপমেন্ট নিয়ে যে কাজ করতে চাইছি, সে টাকা আটকে রেখেছে, পঞ্চায়েত সমিতি কাজ করতে দিচ্ছে না, সেটা জানাতে গিয়েছি। কেন জানাতে গিয়েছি তাও বলছি। বিধানসভার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন শাসক বিরোধী প্রত্যেক বিধায়ককে যে ল্যাডের টাকা যেটা আছে, সে টাকাটাকে এমনভাবে খরচ করুন যাতে আমাদের স্থায়ী সম্পদ সৃষ্টি হয়। তো আমার যে কাজগুলো দেওয়া আছে, ম্যাক্সিমাম স্থায়ী সম্পদ সৃষ্টির কাজই দেওয়া আছে। আমি সেগুলো ছুটে গিয়েছি, যে আপনি বলছেন কাজ ভালো করে করতে, আর আমি কাজ করতে চাইছি, পঞ্চায়েত সমিতি আমাকে করতে দিচ্ছে না। যখন রূপায়ণকারী সংস্থাকে, অর্থাৎ এজেন্সিকে যখন আমি চেঞ্জ করে দিয়েছি, 2-2.5 মাস কাটার পরে আবার সেই এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে, মানে আমাকে আরো 3 বছর, আমার 2 বছর নষ্ট করবার জন্য। তাহলে এটা সম্পূর্ণ গাইডলাইনের বাইরে। তো গাইডলাইন মেনে কাজ হোক। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছিলেন যে গাইডলাইন মেনেই কাজ হবে, আর আমি বলেছি আমি এটাই চাই। আশা করছি আমার সমস্যা আর 2-1 দিনের মধ্যে সমাধান হবে। আমি আমার অধিকারের কথা বলতে গিয়েছি। কেউ যদি নবান্নে গিয়ে রাজ্যের সরকারের প্রধানকে কিছু কথা বলে, তাহলে সে কি তৃণমূল হয়ে গেল? আচ্ছা, আপনার আমি একটা কথা বলবো এর সাথে, আমরা দেখেছি
কেরালার মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে সঙ্গে কথা বলতে। আমরা দেখেছিলাম নবীন পট্টনায়ক জি কি উড়িষ্যার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে। তাহলে কি কেরালার মুখ্যমন্ত্রী বা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী যে বা অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী যারা প্রয়োজনে দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তারা কি সবাই বিজেপি হয়ে যাচ্ছে? আচ্ছা, আমরা শৌকত মোল্লা তার সঙ্গে কথা বলেছিলাম, আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকার দিয়েছে, সেই ভিডিও আমাদের কাছে আছে। তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে 2026-এর যে বিধানসভা নির্বাচন সেখানে আইএসএফ বা নৌশাদ সিদ্দিকী এরকম মনে করছে যে তিনি জিততে পারবেন না, তাই তার সঙ্গে তৃণমূলের এত ঘনিষ্ঠতা বা তাই সেই জন্যেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হচ্ছে। সেই ভিডিও আজ তাক বাংলার কাছে আছে, কি বলবেন? ওনার কথা উত্তর দিতে হবে। এই প্রশ্নের উত্তর আমার মনে হয় তৃণমূলের যিনি রাজ্যের দায়িত্বে আছেন সুব্রত বক্সী মহাশয় ওনাকে জিজ্ঞাসা করবে যে আপনার দলের নেতারা এই বলছে, নওশাদ সিদ্দিকী এই বলছে, তাহলে কি হবে? ওনার কথায় আমি উত্তর দেব। তবে একটা কথা কিন্তু শেষে উনি বললেন যে যদি নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগদান করে তা আপনাকে উনি স্বাগত জানিয়েছেন, এমনকি এটাও বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি চায় আমি এখানে কেউ নয়, নওশাদ সিদ্দিকী উনি কে? ওনার যোগ্যতা আছে? উনি কে? ওনার ক্ষমতা আছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এতটুকু কথা বলার যে রমজান মাসের ফলের যে দাম বেড়ে যাচ্ছে কমানো? ওনার ক্ষমতা আছে যে ফেক এসটিএসসি সার্টিফিকেট গুলোকে ইস্যু করাগুলোকে বন্ধ হোক, প্রকৃত যিনারা এসটিএসসি তাদেরকে তাদের কোটায় যে চাকরি পাওয়ার জন্য সার্টিফিকেট গুলো প্রোভাইড করা হোক। এসটিএসসি কোটাগুলো চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, যারা নন এসটিএসসি তারা এসটিএসসি কোটায় যে চাকরি করে নিচ্ছে, এতটুকু কথা বলার ক্ষমতা আছে? ওনার যোগ্যতা আছে? আমি চ্যালেঞ্জ করছি। তো বলেছিলাম বারাইপুরের মসজিদে যে অন্যায় হয়েছে, অ্যারেস্ট হয়েছে, কিন্তু ওই মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে, এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশকে। এতটুকু কথা বলার যোগ্যতা ওনার ক্ষমতা আছে? উনি কি? ওনার কথায় আমি উত্তর দেবো। আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে ডিসিশন নেবে তার বাইরে যেতে পারবে? কালকে শুভেন্দু অধিকারীকে যদি তৃণমূলে ঢুকে যায় তাহলে শওকত মোল্লা তো শুভেন্দু অধিকারীর পায়ের নিচে বসে থাকবে। এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চিৎকার করছে, করুক, আমি সেটা বলছি না। উনার নিতে বাধ্য। নটোরিয়াস ক্রিমিনালের কথার উত্তর দেব না। আমি বলছি না নটোরিয়াস ক্রিমিনাল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছেন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে তুই বোম্বা দিস, যে বোম্বা দে তার কথার উত্তর আমি দেবো? আমার তো একটা লেভেল আছে নাকি? মানে লেভেল আছে বলে আমি আমার অদত্ততা দেখালাম না, মানে আমার ওই সার্টিফিকেট নেই আমি নটোরিয়াস ক্রিমিনাল। নৌশাদা, কালকে আমরা যেটা দেখলাম খুব নজিরবিহীন ঘটনা, বিধানসভার বাইরে আপনার সঙ্গে একটা পুলিশের সংঘাত হলো। যদিও আমরা পরে যেটা জানতে পারলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন এই খবরটা তার কাছে যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে দাঁড়ালেন, উনি বললেন যে নওশাদ সিদ্দিকী এরকম করতে পারেন না, একদম কোট আনকোট এই কথা তিনি বলেছেন। অনেক সাংবাদিকও সেখানে উপস্থিত ছিলেন। কালকের যে ঘটনা হলো সেই ঘটনাটা নিয়ে আপনি কি বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা আপনি বললেন তাকে কোট করে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আমি দেখিনি। আপনি কি এটা দায়িত্ব নিতে পারবেন? আমি এই কথাটা আমি দায়িত্ব নেব না, কারণ আমি এখানে আইনসভার সদস্য। এই কথা যখন পাবলিক ডোমিনে আসেন আমি বলতে পারছি না, আমি ওটা দূরিয়ে রাখছি।